অফিসের ক্লান্তি গায়ে মেখে ব্যাগটা দরজার পাশে ছুঁড়ে ফেলেই বেরিয়ে পড়লাম। আকাশে তখন সোনালি নীলের লুকোচুরি। শরতের সন্ধ্যা নামছে কলকাতার অলিতে গলিতে, আর আমার পায়ের তালু জ্বলছে তারানাথের সেই গল্পের আশায়। উনি ফিসফিস করে বলেছিলেন, আজ রাতটা সাধারণ নয়। কিশোরী অপেক্ষা করছে লালবাজারের মোড়ে। তার হাসিটা যেন সন্ধ্যার প্রথম তারা। দেরি হয়ে গেল না? কথার ফাঁকে ফাঁকে ট্রামের শিঙা, ভ্যান রিক্সার হইচই, আর রাস্তার পানের দোকান থেকে উড়ে আসে ইলিশের ভাজার গন্ধ। ময়দানের উপর দিয়ে উড়ে যায় শামুকখোল পাখির ঝাঁক। অস্তগামী সূর্য তাদের ডানায় মেখে দেয় লাল ছোপ। গঙ্গার দিক থেকে বয়ে আসে ঠান্ডা হাওয়া। কিন্তু মটলেনের গলিগুলো এখনো দিনের তাপ ধরে রেখেছে। পথ শুরু হতে থাকে। পুরনো অ্যাংলো ইন্ডিয়ান অট্টালিকাগুলোর কার্নিশে জমেছে ধুলো। জানালায় ঝুলছে শুকনো লঙ্কার মালা। একতলার বারান্দায় এক বৃদ্ধ টব থেকে জল দিচ্ছেন গাঁদায়। কোথাও বাজছে মন্দিরের ঘণ্টা। কিশোরী হঠাৎ আমার হাতটা চেপে ধরল। গলির মোড়ে একটা কালো বিড়াল চোখ দুটো জল করে তাকিয়ে আছে। তারানাথের বাড়ির সামনে পৌঁছতেই গলির বাতি টিমটিম করে জ্বলে উঠল। দরজার ফাঁক দিয়ে দেখা যায় অন্ধকার ঘরে মোমবাতির আলো, যেন কেউ আঙুল নেড়ে ডাকছে। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে শোনা গেল গম্ভীর কণ্ঠ, এসো, তোমাদেরই অপেক্ষা করছি। সন্ধ্যার শেষ রোদ মিলিয়ে যায় গলির অন্ধকারে, আর আমরা ঢুকে পড়ি এক রহস্যের গহ্বরে, যেখানে কথার চেয়ে নীরবতা বেশি কথা বলে। জানুয়ারির শীতল রাত। পশ্চিমবঙ্গের ছোট্ট একটি গ্রাম, নাম ভূতঝোড়া গ্রাম। গ্রামটি ঢেকে গেছে ঘন কুয়াশায়। চারিদিকে নির্জনতা। মাঝে মাঝে শোনা যায় শেয়ালের ডাক। এই রাতে গ্রামের প্রান্তে অবস্থিত একটি পুরনো অন্ধকারাচ্ছন্ন বাড়ি। বাড়িটি যেন অতীতের এক ভুতুড়ে গল্পের অংশ হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটির ছাদের ঘরটি, যা বহু বছর ধরে খোলা হয়নি, তার ভিতর থেকে এক অদ্ভুত আওয়াজ আসছে। বাড়িটির চারপাশে ছড়িয়ে আছে শুকনো পাতার স্তূপ। হাওয়ার সাথে সাথে পাতাগুলো এমনভাবে নড়তে থাকে যেন তারা জীবন্ত বলে মনে হয়। ছাদের ঘরে কিছু একটা সরসর আওয়াজ, যেন কেউ বা কিছু ওখানে ঘুরে বেড়াচ্ছে। বাতাসে মিশে রয়েছে একটি অদ্ভুত গন্ধ, যেন পুরনো কাঠের এবং ভাঙা জানালার সঙ্গে মিশে থাকা একরাশ রহস্য। আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুনে তোমরাও চমকে যাবে। আমাদের আশেপাশে এমন অনেক কিছু অদৃশ্য শক্তি আছে যারা মানুষের কাছাকাছি ঘুরে বেড়ায়, কিন্তু আমরা সহজে তাকে চিনতে পারি না। আমাদের চোখের আড়ালে সেই অদৃশ্য শক্তি যে কখন আমাদের সাথে মিলেমিশে এক হয়ে যায় সেটা বোঝা যায় না। সাধারণ মানুষ বুঝতেই পারে না যে কোন অদৃশ্য শক্তি তাকে পরিচালনা করছে। আজ আমি তোমাদের সেই রকমই এক অদৃশ্য প্রেতের গল্প শোনাবো। বহু বছর আগে আমি একবার উত্তর ভারতে বেড়াতে যাব বলে ঠিক করলাম এবং বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে। আর তোমরা তো জানো, অজানাকে জানা আর অদেখাকে দেখার ইচ্ছেটা আমার বরাবরই একটু বেশি। তাই বেরিয়ে পড়লাম উত্তর ভারতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। ট্রেনে যখন আমি যাত্রা করছিলাম তখন ঠিক আমার সামনের সিটে একজন ভদ্র মহিলা বসেছিলেন। ওনাকে দেখে আমার একটু অন্যরকম মনে হলো। যাই হোক, উনি যাচ্ছেন ওনার মতো আর আমি যাচ্ছি আমার মতো। আমি আর এ ব্যাপারে বেশি মাথা ঘামালাম না। এদিকে ট্রেন ছুটে চলেছে দুরন্ত গতিতে। আমি বাইরে জানালা দিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। মনে হচ্ছিল ট্রেন ছোটার সাথে সাথে জানালার বাইরে ঘর বাড়ি, গাছপালা, রাস্তা, নদী, নালা সবই যেন ছুটছে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে অনেকটা পথ এগিয়ে গেলাম এবং সেই সঙ্গে আমি একবার করে ভদ্র মহিলাটিকেও লক্ষ্য করছিলাম। আমার মনে হলো আমি যেন ওনাকে কোথাও দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। মাঝবয়সী এক মহিলা,
কপালে একটা বড় কালো টিপ, পরনে একটা হালকা দুধে আলতা রঙের শাড়ি, আর হাতে একখানা খাতা ও পেন। সেই পেন দিয়ে উনি খাতাতে কিছু একটা লিখে চলেছেন, কিন্তু কি লিখছেন সেটা বোঝা যাচ্ছে না। আসলে পেনের কালি শেষ হয়ে গেছিল, কিন্তু তাতেও উনি লিখে চলেছেন। আমি এবার নিজেকে আর স্থির রাখতে পারলাম না। মনে মনে ঠিক করলাম, এতটা পথ ওনার সঙ্গে যাত্রা করব, অথচ ওনার নামটা না জানলে কেমন একটা দেখায়। তাই নিজে থেকেই আমি ওনাকে এক সময় জিজ্ঞেস করেই ফেললাম, বলছি আপনি কোথায় যাবেন? আমার প্রশ্নের উত্তরে উনি একবার আমার মুখের দিকে তাকালেন, কোনো উত্তর দিলেন না। আমিও আর দ্বিতীয়বার কিছু জিজ্ঞাসা করলাম না। ভাবলাম হয়তো উনি কথা বলতে চাইছেন না। আমি ভাবলাম থাক, কি দরকার যেচে কারোর সঙ্গে কথা বলার। যাই হোক, আমি আমার নিজের মতন বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। অনেকক্ষণ পর ভদ্রমহিলা হঠাৎই বলে উঠলেন, আপনি তারানাথ তান্ত্রিক? আমি ওনার মুখে আমার নাম শুনে বেশ অবাক হয়ে গেলাম। প্রশ্ন করলাম, আপনি আমাকে চিনলেন কি করে? আমি আপনাকে চিনি। আমার এক আত্মীয়ের মুখেই আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি অনেক অসাধ্যকে সাধন করতে পারেন, তাই না? আপনার তো অসীম ক্ষমতা রয়েছে। ও তেমন কিছু না, যেটুকু জানি তাই দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করি। এই সবই কিছু ঈশ্বরের কৃপা। কিন্তু আপনি কে? আর আপনার নাম কি? কোথায় থাকেন আপনি? আর কার কাছেই বা আপনি আমার সম্বন্ধে এত কথা জানতে পারলেন? আমি হলাম অনন্যা, উত্তর কলকাতায় থাকি। একটা কথা বলি, হ্যাঁ, আপনি না আমাকে তুমি বললেই একটু বেশি ভালো হয়। আর আমার ব্যাপারে আমি লেখালেখি করতে প্রচণ্ড ভালোবাসি, বুঝতেই পারছেন। সামনে যা কিছু দেখি সব কিছুই লিখে রাখার চেষ্টা করি। আর যে বললাম, আমি আমার এক আত্মীয়ের কাছ থেকে আপনার কথা শুনেছি। আমি না আত্মীয়ের বাড়িতে আপনাকে দেখেও ছিলাম একবার। তখন আমার বয়সও অনেকটাই কম, আর আপনিও আপনার কাজে অনেকটাই ব্যস্ত ছিলেন, তাই হয়তো খেয়াল করেননি। আর এখন আমি যাচ্ছি উত্তর ভারত। যে বললাম না আপনাকে, লেখালেখি করতে প্রচণ্ড ভালোবাসি। আমি প্রকৃতির রূপ, সৌন্দর্য, এমনকি যা চোখে দেখা যায় না তাদেরকে নিয়েও লেখালেখি করে থাকি। বলতে পারেন এটা আমার একটা নেশা। আমি মেয়েটার কথা শুনে কিছুটা অবাক হলাম। বিশেষ করে অবাক হলাম ও যখন শেষে কয়েকটি কথা বলল, তখন যেন ওর চোখ মুখের চেহারা একেবারে পাল্টে গিয়েছিল। আমার দেখে মনে হলো আমি এতক্ষণ ধরে যার সঙ্গে কথা বলছিলাম এ যেন সে নয়, অন্য কেউ। আর যা চোখে দেখা যায় না তা নিয়ে ও লেখালেখি করে, তার মানে হলো অদৃশ্য শক্তি। সুতরাং অদৃশ্য শক্তি সম্পর্কে অনেক কিছু জানে। আমার খুব জানতে ইচ্ছে করল, তাই আমি সরাসরি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু তুমি আমাকে বলো তো, এই যে অদৃশ্য শক্তির কথা বললে, সেই সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ, অদৃশ্য শক্তি। আমার কাছে অদৃশ্য শক্তি যে শক্তি চোখে দেখা যায় না। হ্যাঁ, আমি কিন্তু জানি এই শক্তি সম্পর্কে, কারণ আমি সেই শক্তিকে অনুভবও করেছি। এমনকি আমি কিছু কিছু অদৃশ্য শক্তি এখনও অনুভব করতে পারি, জানেন তো। বলতে পারেন এটা আমার একটা ক্ষমতা, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আর কি। বেশ বেশ, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কি আমাকে বলতে পারো যে তুমি কি অনুভব করেছো? তাহলে শুনুন, আমি একবার আমাদের দেশের বাড়িতে গিয়েছিলাম লেখালেখির জন্য। গ্রামের নামটা ছিল ভূতছোড়া গ্রাম। কি ভাবছেন, খুব অদ্ভুত নামটা, তাই না? হ্যাঁ, নামটা সত্যি একটু অদ্ভুত। ছোটবেলাতে মা বাবার সঙ্গে বিদ্যালয়ের ছুটি পড়লে আমি গ্রামের বাড়িতে আসতাম। গ্রামের বাড়িতে তো সেরকমভাবে থাকা হয়ে উঠতো না, কারণ কাজের সূত্রে কলকাতায় বাবা মায়ের সাথেই আমি থাকতাম। তাই যখন গ্রামের বাড়িতে যেতাম তখন বেশিরভাগ সময়টাই আমি দাদুর সঙ্গে কাটাতাম। এমন অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, জানেন তো, আমার দাদুর সঙ্গে। একবার কাজের সূত্রে
আমাকে কলকাতার বাইরে আমাদের গ্রামের বাড়িতে যেতে হয়েছিল। একটা প্রজেক্টের ব্যাপারে কিছু লেখালেখির কাজ ছিল, তাই সেই লেখালেখির জন্য আমি আমাদের গ্রামের বাড়িটা বেছে নিলাম, কারণ সেখানে নিরিবিলিতে ওই লেখার কাজটা তো ভালোভাবেই করা যায়। সেইবারে আমি একাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তখন অবশ্য আমার দাদু বা ঠাকুমা কেউই আর বেঁচে ছিলেন না, তারা সকলেই মারা গিয়েছেন। তাই অনেক দিন আমার গ্রামের বাড়ি যাওয়াও হয়নি। বাড়িটা তালাবন্ধ অবস্থাতেই বেশ কয়েকটা বছর পড়েছিল। আমি এই বাড়িতে আসবো বলেই আগে থেকেই বাবা বাড়িটা পরিষ্কার করিয়ে রেখেছিল এবং সমস্ত রকম ব্যবস্থা তিনি নিজেই করে রেখেছিলেন যাতে আমার কোনো অসুবিধা না হয়। কারণ কাজের চাপে বাবা আর আমার সাথে আসতেই তো পারেননি। আমি একাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম এবং বেশ কয়েকটা দিন আমি ওখানে কাটিয়েও ছিলাম। আর তখনই আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমি আজকে আপনাকে সেই ঘটনার কথাই শোনাবো। উত্তরবঙ্গের একটা ছোট্ট গ্রাম ভূতছড়া। গ্রামের একদম শেষ প্রান্তে অবস্থিত ছিল আমাদের বাড়িটা। এই রহস্যময় বাড়িটি একদমই ওই ভুতুড়ে গল্পের মতন দেখতে। ঘন কুয়াশায় ঢাকা এই বাড়িটা যেন অতীতের একটা প্রেতের মতো দাঁড়িয়ে আছে। বাড়িটির গায়ে আছে পুরনো লাল রঙের ইট, যা এখন ম্লান হয়ে গেছে। ছাদটাও পুরনো টালি দিয়ে ঢাকা, যেখানে সময় সময় ঝরে পড়ে শুকনো পাতা। আর বাড়িটার চারপাশে একটা ভাঙা পাঁচিল, যার গায়ে ইতিমধ্যে লতাগুল্মও জড়িয়ে উঠেছে। বাড়ির সামনে যদিও একটা বাগান ছিল, একসময় আমার দাদু সেই বাগানে নানা রকমের ফুলের গাছ লাগাতেন, কিন্তু এখন তা শুধুই শুকনো ডালপালা আর আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। বাড়ির প্রধান দরজাটাও বড় আর ভারী কাঠের তৈরি। উপরে আবার একটা পুরনো তালাও রয়েছে। আর দরজার উপরের অংশে একটা কাঁচের জানলা ছিল জানেন, সেগুলো এখন ভেঙে গেছে, ধুলোয় ঢাকাও পুড়ে গেছে। আমি তালা খুলে সেই বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভেতরে ঢুকলে প্রথমেই আসে একটা বড় বারান্দা এবং সেখানে দেওয়ালের উপর ঝুলছে পুরনো একটা ছবি। বারান্দার এক কোণে একটা বন্ধ ঘড়িও টাঙানো ছিল। ঘরের বিভিন্ন কোণায় ছড়িয়ে আছে পুরনো আসবাবপত্র, যেগুলোতে মাকড়সার জাল তৈরি হয়েছে। বাড়ির প্রতিটি কোণেই যেন লুকিয়ে আছে অতীতের কোনো না কোনো গল্প। আমি একটা সরু সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। উপরে আমাদের ছাদের ঘর, সেই ঘরেই একটা পুরনো আলমারি আছে। ছাদের ঘরে জানালার ফাঁক দিয়ে ঢোকে হিমেল বাতাস, আর সেখানে থাকা জিনিসগুলো যেন কোনো প্রাচীন কাহিনীর সাক্ষী। এই ঘরটাতেই সম্ভবত আমার দাদু বেশিক্ষণ সময় কাটাতো। বলতে পারেন আমার দাদুর খুব প্রিয় ঘর ছিল ওটা। আর ওই বাড়িটার প্রত্যেকটা কোণায় লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। বাড়ির চারপাশে ছড়িয়ে আছে নির্জনতা, তা যেন ও অতীতের ভয়ের গল্পগুলোকেও ম্লান করে দেয়। এমন একটা বাড়ি যেখানে প্রতিটি পদক্ষেপেই অনুভব করা যায় এক ভয়ঙ্কর রহস্যময়তার উপস্থিতি। আমার জন্য ওই বাড়িটি ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার সূচনা। কেন এরকম কথা বলছো কেন? এর মানেটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে বাড়িটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে, বলতে পারেন লোকালয়ের থেকে অনেকটাই দূরে। তাছাড়া আমার দাদু ঠাকুমার মৃত্যুটাও কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। আমরা অবশ্য নিজেদের চোখে কিছুই দেখিনি, কিন্তু গ্রামের লোকের মুখে শুনেছি আমার দাদু ঠাকুমার মৃত্যু হয়েছিল একই সাথে একই দিনে। মৃত্যুর পর আমরা খবর পেয়ে এসেছিলাম। বাবা এখানেই দাদু ঠাকুমার কাজ শেষ করেছিল, কিন্তু তারপর আমরা অনেকদিন আর এই বাড়িতে আসিনি। তাছাড়া গ্রামের মানুষজন বলে রাতের অন্ধকারে নাকি এই বাড়ি থেকে নানান রকম শব্দ শোনা যায়। কখনো হাসির শব্দ, কখনো কান্নার শব্দ, কখনো বা জোরালো চিৎকারের শব্দ। কিন্তু বিশ্বাস করুন, আমার বাবা এসবে কোনোদিন বিশ্বাস করতেন না, এমনকি আমিও এসবে কোনোদিন বিশ্বাস করিনি। এরপর
আমরাও আর সেভাবে গ্রামে আসতে পারতাম না। বাবার কাজের চাপও অনেকটা বেড়ে গেল। তাই আমি যখন প্রজেক্টের কাজ করব বলে এখানে আসার কথা বাবাকে বললাম, বাবা প্রথম অবস্থায় রাজি হয়নি। আমার মায়েরও মত ছিল না। আসলে মা একটু ভীতু প্রকৃতির মানুষ। অবশ্য পরে আমি বাবাকে অনেক বুঝিয়ে রাজি করেছিলাম, আর তারপরই বাবা বললেন, ঠিক আছে যাও, তবে কিন্তু সাবধানে থাকবে। যদিও আমি সব ব্যবস্থা আগে থেকে করে দেব, যাতে তোমার ওখানে পৌঁছে কোনো অসুবিধা না হয়। একদিন রাতে এক অদ্ভুত আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বিছানায় উঠে বসে পড়ি। প্রথম অবস্থায় শব্দটা কোথা থেকে আসছিল আমি পরিষ্কার বুঝতেই পারছিলাম না। তাই ধীরে ধীরে শোনার চেষ্টা করলাম শব্দটা কোন দিক থেকে আসছে। আমি সেই শব্দকে অনুসরণ করে আস্তে আস্তে ছাদের ঘরের দিকে এগিয়ে যাই। ঘরের দরজা ঠেলে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই দরজাটি কিন্তু খুলে গেল না। মনে হলো সেটা যেন ভিতর থেকে কেউ আটকে রেখেছে। হঠাৎই একটা বিকট শব্দে দরজাটা খুলে গেল। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরটা জমাট অন্ধকারে ঢাকা, পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছিল না। আর সেই সঙ্গে ঘরের ভিতরে একটা দুর্গন্ধ, সেই মাছের আষ্টে গন্ধ যেমন হয় অনেকটাই সেই রকম। যাই হোক, আমার দরজার পাশেই ছিল লাইটের সুইচ বোর্ড। আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে গিয়ে ঘরের লাইটটা জ্বালালাম। আমি আগেও দাদুর সঙ্গে এই ছাদের ঘরে এসেছি, তাই লাইটের সুইচ বোর্ডটা কোথায় আছে সেটা আমার জানাই। যাই হোক, আমি ঘরের আলোটা জ্বেলে দেখলাম ঘরের এক কোণে যে পুরনো কাঠের আলমারিটা রাখা আছে তার দরজাটা হালকা ফাঁক হয়ে আছে। আর আমি লক্ষ্য করলাম আলমারির ভিতর থেকে সেই অদ্ভুত আওয়াজটা এগিয়ে আসছে, আর গন্ধটা যেন সেখান থেকেই ছড়িয়ে পড়ছে। আমি তখন সাহস করে আলমারির দিকে এগিয়ে গেলাম এবং আলমারির দরজাটা খুলতেই আচমকাই আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম আলমারির দরজাটা বোধহয় খোলা ছিল, তাই হয়তো শব্দ হচ্ছিল। আমি আলমারিটা ভালো করে খুঁজে দেখতে লাগলাম। দেখলাম আলমারির ভিতরে আছে কিছু পুরনো বই, একগুচ্ছ পুরনো চিঠি আর একটা অদ্ভুত কাঁচের বোতল, যার ভিতরে কিছু একটা আছে। আর অন্ধকার তো, আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি কাঁচের বোতলটা হাতে নিয়ে দেখতেই একটা শীতল বাতাস আমার কানের পাশ দিয়ে যেন বয়ে গেল। সেই মুহূর্তে আমার সারা শরীর কিছুক্ষণের জন্য হলেও যেন অবশ হয়ে গিয়েছিল। আমি সেখান থেকে ছুটে পালাবার চেষ্টা করছিলাম, কিন্তু পালাতে যেন পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার পা দুটো যেন কেউ আঁকড়ে ধরে রেখেছে। তারপর আমি বোতলটা আলমারির একটা কোণে রেখে আলমারিটা ভালোভাবে বন্ধ করে দিলাম এবং সেই মুহূর্তেই সেখান থেকে দরজা বন্ধ করে তাড়াতাড়ি নিচে নেমে এলাম নিজের ঘরে। কয়েক মুহূর্তের জন্য আমি বড্ড ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর নিজেকে কোনো মতে সামলে নিয়ে সেদিনের মতন সব কিছু এড়িয়ে গিয়ে ঘুমোবার চেষ্টা করলাম। আমার লেখাগুলো ছিল অতীতের গল্প আর স্মৃতি নিয়ে। আমি বুঝতে পারতাম আমার লেখা শুধুমাত্র সময়ের সাথে সাথে পুরনো হওয়া কথাগুলোকেই পুনরায় জীবিত করে তোলে। এইসব অনুভূতিগুলো আরও গভীরভাবে লেখার জন্য প্রয়োজন হয় একটা শান্ত আর নির্জন জায়গা। আর এই নির্জন স্থানটা আমাদের গ্রামের বাড়ি ছাড়া আর কোথাও পাওয়া যেত না। তাই কিছুদিন থাকার পরিকল্পনা করেই আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িটা ছিল আমার দাদুর, যেখানে আমি আমার ছোটবেলার অনেকটাই সময় কাটিয়েছি। বাড়ির প্রত্যেকটা কোণে আছে অনেক স্মৃতি, যা আমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই সুন্দর দিনগুলোর মধ্যে। বারান্দায় যখন একা বসে থাকি আমার তখন মনে পড়ে দাদুর সঙ্গে গল্প করার কথা, ছাদের গাছগুলো যত্ন নেওয়ার কথা, বাড়ির চারপাশে খেলাধুলা করা, আমার সেই ছোটবেলার দিনগুলো। আবার যখন রাতের অন্ধকারে ওই পুরনো অন্ধকারাচ্ছন্ন বাড়িটাতে একলা বসে থাকি
তখন মনে পড়ে যায় সেই সব দিনের কথা, যখন আমি আমার দাদুর কাছে বসে রাতে ভূতের গল্প শুনতাম। আমার দাদু তার জীবনের শেষ দিকে আমাকে কিছু অদ্ভুত গল্প বলতেন জানেন, আর অদ্ভুতভাবে সেগুলো আমার মনে গভীর ছাপও ফেলেছিল। সেই গল্পগুলোর মধ্যে এমন কি ছিল আমি বুঝতে পারতাম না, তখন ছোট ছিলাম তো। তবে সেই অদ্ভুত গল্পগুলো এবং এই বাড়িটার প্রতিটা কোণাই যেন আমার সেই রহস্যময় অতীতের প্রতিচ্ছবি হয়ে উঠেছে এখন। আমি যখন আমার অতীতের কথাগুলো একটা ডায়েরিতে লিখতাম, তখন মনে হতো এই লেখাগুলোর মধ্যে আমি যেন নিজেকে আবার নতুন করে খুঁজে পাচ্ছি। বাড়ির বিভিন্ন কোণায় বসে আমি এই লেখাগুলো লিখতাম। আমার দাদু যে কোণাগুলোতে বসে থাকতো, সেই জায়গাগুলোতেই আমার মনে হতো দাদু যেন সবসময় আমার সঙ্গেই আছেন। এই অনুভূতি আর স্মৃতিগুলোই আমাকে আরও প্রেরণা দেয়। আমার লেখা হয় আরও গভীর, আরও সংবেদনশীল। এভাবেই আমার লেখার মাধ্যমে অতীতের দিনগুলো পুনরুজ্জীবিত হয়ে উঠত। কিন্তু এসবের মধ্যেই আমার মনে আছে, দাদু যে সকল প্রেতের গল্পগুলো বলতো সেগুলো কখনোই শেষ করতো না। আমি জিজ্ঞাসাও করতাম, হয়তো শেষটা দাদুর জানা ছিল না। এখনো মনে হয় এই বাড়ির প্রত্যেকটা কোণায় যেন সেই ভয়ঙ্কর প্রেতগুলো লুকিয়ে আছে। এই পর্যন্ত বলে অনন্যা চুপচাপ হয়ে গেল। বাইরে জানলার দিকে এক দৃষ্টে তাকিয়ে সে যেন কিছু একটা ভাবছে। হয়তো পৌঁছে গেছে সেই পুরনো দিনগুলোতে, যে সময়গুলো কাটাতো তার দাদুর সাথে। আবার হয়তো পৌঁছে গেছে সেই দিনগুলোতে যেখানে দাদুর অনুপস্থিতিতে অনুভব করেছিল কোনো এক ভয়ঙ্কর রাতে এক ভয়ঙ্কর ঘটনা। তাই হয়তো চোখে মুখে ফুটে উঠেছে তার ভয়ের রেখা। পুরো ট্রেনের কামরাটিতে আমরা 4-5 জনই ছিলাম। বাইরে চারদিকটায় ঘন অন্ধকারে ঢেকে গেছে। মাঝে মধ্যে ছোট ছোট যেই ঝোপঝাড়গুলো পেরিয়ে যাচ্ছে, সেগুলোতে জোনাকি তার অল্প আলো নিয়ে উড়ে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে কেউ যেন রংবাহারি আলো দিয়ে ঝোপগুলোকে সাজিয়ে রেখেছে, কিংবা আকাশের নক্ষত্ররা হয়তো পৃথিবীতে নেমে এসেছে। যাই হোক, শেষে আমি নিস্তব্ধতা ভাঙলাম এবং আমি অনন্যাকে জিজ্ঞেস করলাম, এরপরে কি ঘটেছিল তোমার সঙ্গে অনন্যা? একদিন একটি হিমেল জানুয়ারি রাতে, যখন সব কিছু চুপচাপ অবর্ণনীয়ভাবে শান্ত, আমি আমার পুরনো কাঠের ডেস্কে বসে লেখার চেষ্টা করছিলাম। ঘরের ছায়াচ্ছন্ন কোণ থেকে কেবল একটা প্রদীপই হালকা আলো ছড়াচ্ছিল, যা ঘরের সমস্ত দিকেই অন্ধকার রেখে দিয়েছিল। হঠাৎই একটি হিমশীতল বাতাস এসে জানালার পর্দাগুলো উড়িয়ে দেয় এবং সেই সঙ্গে আসে এক অদ্ভুত শীতল অনুভূতি। আমার কলম থেমে যায়। চারপাশে অদ্ভুত নীরবতা আরও আরও গভীর হয়ে ওঠে। আমার মনে হয় হঠাৎ করেই সময়টা যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। তারপর হঠাৎ করে ঘরের এক কোণ থেকে একটি ছায়া ধীরে ধীরে আমার সামনে আসে। তারপর সেই ছায়াটি ধীরে ধীরে রূপ নেয় একটা প্রেতের। সে কিন্তু কোনো সাধারণ প্রেত নয়। তার চোখগুলো দীপ্তিমান, যেন যেন দুটো অগ্নিকণা। তার মুখে এক রহস্যময় হাসি। আমি তো সেই মুহূর্তে ভয়ে স্তব্ধ হয়ে যাই। আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। পুরো ঘরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তখন মনে হচ্ছিল আমি যেন কোনো হিমের দেশে দাঁড়িয়ে আছি। তারপর সেই প্রেতটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর একটা শীতল হাসি হেসে বলে,
আমি নিজের মনের অজান্তেই তাকে বলে ফেললাম, তুমি কে? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম অমৃত। আমি একটি প্রাচীন সময়ের প্রেত, যার কাহিনী সাধারণ মানুষের কল্পনার বাইরে। আমি সেই অতীতের গল্পগুলো জানি যা হারিয়ে গেছে সময়ের ধুলোর মধ্যে, আর সেই গল্পগুলো আমি তোমাকে বলতে এসেছি, যাতে তুমি সেই গল্পগুলোকে লিখে রাখতে পারো এবং মানুষজনকে জানাতে পারো। আমি ওই প্রেতটির মুখের কথাগুলো শুনে অবাক হয়ে যাই। আর তখনই আমার মনে প্রশ্ন ওঠে, কেন সে আমার কাছে এসেছে? এই গল্পগুলো কি তবে সত্যিই বাস্তব? আমি কিভাবে এই গল্পগুলো লিখব? এরপর অমৃত ধীরে ধীরে তার গল্প বলতে শুরু করে, আর আমি সেই গল্পগুলো শুনে মুগ্ধ হয়ে যাই। প্রত্যেকটি গল্পের মধ্যেই লুকিয়ে থাকে একটি রহস্যময় আর ভয়ঙ্কর সত্য, যা ধীরে ধীরে আমাকে সামনের দিকে উন্মোচিত করতে থাকে। এইভাবেই শুরু হয় আমার আর অমৃতের মধ্যে একটা রহস্যময় সম্পর্ক, যা আমাকে টেনে নিয়ে যায় এক ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ মাত্রায়। এরপর কথা মতো একদিন রাতে ওই অমৃত নামক প্রেতটি আমার সামনে আসে, আর সেই অদ্ভুত রাতের ঘটনার পরে আমি অমৃতকে দেখতে পাওয়ার পর আরো বেশি সাহসী হয়ে উঠি। না, আমার আর প্রথম দিনের মতন ওকে দেখে ভয় লাগে না। আমার যেন ওর কাছ থেকে ওই প্রাচীন কাহিনীগুলো শোনার এক প্রবল ইচ্ছা জেগে ওঠে। আর অমৃত ধীরে ধীরে আমাকে বলতে শুরু করে সবটা। অনন্যা, আমার জীবনের শেষ মুহূর্তের গল্পগুলো আমি তোমাকে বলতে চাই, যা মানুষ ভুলে গেছে। সেই গল্পগুলো তোমার লিখে রাখা দরকার। আমি মুগ্ধ হয়ে ওর গল্পগুলো শুনতে থাকি। ওর গল্পগুলোর মধ্যে ছিল এক অসম্পূর্ণ প্রেমের গল্প, যেখানে একটি যুবক ও যুবতী এক অদ্ভুত বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। তাদের প্রেমের মধ্যে এমন কিছু ছিল যা সময়ের সাথে সাথে ম্লান হয়ে গেছে, কিন্তু অমৃতের মনে ছিল সেই সব স্মৃতি। ও আমাকে আরো বলে, আমি সেই যুবক ছিলাম যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল তার প্রেমিকাকে পাওয়ার জন্য। কিন্তু নিয়তি আমাদের আলাদা করে দিয়েছিল। সেই সময়ের গল্পগুলোই আমি তোমাকে বলতে চাই, যাতে তুমি সেগুলো লিখে রাখতে পারো এবং আমাদের ভালোবাসার গল্পকে পুনরুজ্জীবিত করতে পারো। আমি গভীরভাবে শুনতে থাকি, আর আমার লেখায় সেই গল্পগুলোকে যেন পুনরায় জীবিত করতে থাকি। প্রত্যেক দিন রাতে ও আমাকে একটি করে নতুন গল্প বলতে আসে, আর আমি সেই গল্পগুলো লিখে রাখি, যাতে ভবিষ্যতে কেউ ভুলে না যায় সেই প্রেমের কাহিনী। আর অমৃতের জীবনের শেষ মুহূর্তের গল্পগুলো কখনো যাতে কারো স্মৃতি থেকে মুছে না যায়। এইভাবে আমি ওর জীবনের শেষ মুহূর্তের গল্পগুলো শুনতে থাকি, সেগুলো লিখে রাখতে থাকি, এবং আমাকে ও টেনে নিয়ে যায় এক রহস্যময় আর উত্তেজনাপূর্ণ যাত্রায়। আমি আমার লেখার জন্য যখন অমৃতের গল্পগুলো শোনা শুরু করি, তখন আমি জানি না আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকে। ওর বলা প্রত্যেকটা গল্প যেন আমার নিজের জীবনের সাথে মিলে যায়,
আমি আস্তে আস্তে বুঝতে পারি যে এই গল্পগুলোর মধ্যে লুকিয়ে আছে একটা গভীর সত্য, যা আমাকে আরো অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কারণ অমৃত যেমন একটা অসম্পূর্ণ প্রেমের কথা বলেছিল, ঠিক সেরকমই একটা ঘটনা ঠিক সেরকমই একটা ঘটনা আমার সঙ্গেও ঘটেছিল, যে আমার জীবনেও কেউ ছিল কিন্তু যার শেষ পরিণতি হয়নি। তারপর ওই যে সেই ঘটনাটা যেটার কথা অমৃত আমাকে বলল, সেটাও তো আমার সাথে ঘটেছে ছোটবেলায়। হ্যাঁ, আমার মনে আছে, আমি তখন খুব ছোট। আমার একটা প্রিয় খেলার পুতুল ছিল, সেটা কেউ যেন নিয়েছিল আর সেটাকে ছিঁড়ে ফেলে রেখেছিল আমাদের বাগানের পিছনে যে কুয়োটা আছে না, তার পাশেই। এরকমই একদিন রাতে অমৃত গল্প বলার সময় বলে উঠল, অনন্যা, তোমার মনে আছে যখন তুমি ছোট ছিলে, তোমার দাদুর সঙ্গে একবার একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল? তুমি কিভাবে এই কথাটা জানলে? হ্যাঁ, তোমার তো জানার কথা নয় এই কথা। এই ঘটনাটা তো শুধু আমি আর আমার দাদুই জানতাম। তুমি কি করে জানলে? আমি দেখলাম অনন্যার চোখে মুখে ফুটে উঠেছে ভয়। সে যেন এখন ওই অমৃত নামক প্রেতটির মুখের সামনে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ঘটনাটা কি ছিল আমাকে একটু খুলে বলো। আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদু এক রাতে আমাকে বলেছিলেন একটা অদ্ভুত ঘটনার কথা। সেই রাতে আমার দাদু একটি রহস্যময় বই হাতে পেয়েছিলেন। বইগুলোর পৃষ্ঠাগুলোতে কি সব পুরনো মন্ত্র লেখা ছিল, আর দাদু জানতেন যে এই বইটার কোনো একটা বিশেষ ক্ষমতা আছে এবং এটা শুধুমাত্র খোলা হয় এক বিশেষ রাতেই। দাদু বলেছিলেন, অনন্যা, এই বইটা আমার পূর্বপুরুষদের হাত ধরে এসেছে। এটি একটি মন্ত্রের বই, যা প্রাচীনকালের প্রেতদের ডাকার জন্য ব্যবহার হতো। এক রাতে আমি এই বইটি খুলে সেই মন্ত্রগুলো পড়েছিলাম এবং একটি প্রেতকে ডেকেছিলাম, কিন্তু আমি জানতাম না এর পরিণতি কি হতে পারে। দাদু, আপনি কিভাবে সেই প্রেতকে ডেকেছিলেন? আপনি কি কখনো সেই প্রেতকে দেখেছিলেন? হ্যাঁ, আমি সেই প্রেতকে ডেকেছিলাম এবং তাকে দেখেছিলাম। সে আমার সামনে এসেছিল এবং একটি প্রাচীন কাহিনী বলতে শুরু করেছিল। সেই কাহিনীর মধ্যে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য, যা আমি কখনো জানতাম না। আমি তখন দাদুর মুখের ভাব দেখে বুঝতেই পেরেছিলাম যে এই ঘটনাটা দাদুকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আর সেই রাতের ঘটনার পর থেকে দাদু আর কখনো সেই বইটা খুলতেই চাননি। আমাকে বলেছিলেন, অনন্যা, তুমি এই বইটি কখনো খুলবে না। এটি একটি অভিশপ্ত বই, যা মানুষের জীবনে বিপদ ডেকে আনতে পারে। আমিও সেই ঘটনাটা ভুলেই গিয়েছিলাম, কিন্তু ওই যে অমৃত, ওর গল্প শুনতে শুনতে আমি ধীরে ধীরে বুঝতে পারি দাদুর বলা গল্পগুলো শুধুমাত্র একটা কাহিনী নয়, বরং একটা বাস্তব ঘটনা ছিল। ওই অমৃতের উপস্থিতি এবং এই গল্পগুলো আমার দাদুর জীবনের সেই অদ্ভুত ঘটনার সঙ্গে কোথাও না কোথাও তো সম্পর্কিত ছিলই। এই ঘটনার কথাই তো ওই অমৃত নামক প্রেতটি আমায় বলেছিল। আমি তো সেগুলো ভুলে গিয়েছিলাম। তারপরই ও আমাকে আবার আস্তে আস্তে বলল, আমি সেই সব জানি, কারণ আমি তোমার জীবনের গল্পগুলোর মধ্যে ছিলাম। তোমার দাদু
দাদুর বলার অনেক গল্পের মধ্যে সেটা ছিল একটা গল্প যা তোমার জীবনকে প্রভাবিত করেছিল। তার মানে তুমি বলছো তুমি আমার দাদুর সব গল্পগুলো জানো? কিন্তু কিন্তু কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার দাদু এবং আমি একই কাহিনীর দুটি অংশ। আমরা একই জীবনের দুটি প্রান্তে দাঁড়িয়ে আছি। কি বলছোটা কি তুমি? তুমি আমার জীবন সম্পর্কে যা বলছো তা কি সত্যি? আমি কি সত্যি সেই ঘটনার অংশীদার ছিলাম? তুমি সেই ঘটনার অংশীদার ছিলে, কিন্তু সেই সময়ে তুমি বুঝতে পারোনি যে এই সব ঘটনার মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্য যা তোমার এবং আমার জীবনকে সংযুক্ত করেছে। আমি সেই মুহূর্তে অনুভব করতে পেরেছিলাম যে প্রেতের গল্পগুলো শুধুমাত্র কল্পনা নয়, বরং আমার জীবনের বাস্তব ঘটনাগুলোর সাথে মিলিত হয়ে গিয়ে একটা অদ্ভুত মোড় নিচ্ছে। আমার মন তখন গভীরভাবে ভাবতে থাকে, আচ্ছা ও যা বলছে সব কি ঠিক? আমি কি সত্যি এই ঘটনার অংশ ছিলাম? তাহলে আমার জীবনের সঙ্গে এই প্রেতের কাহিনীর সম্পর্কটাই বা কি? কি বলছে ওইসব? আমি তখন কিছু বুঝে উঠতে পারছিলাম না। হয়তো আমি অনেক কিছু ভুলে গেছি, তাই আমার স্মৃতিতে সব যেন আবছা হয়ে দেখা দিচ্ছিল। তখন আমি বললাম, তাহলে তুমি কি বলতে চাইছো? এই সব গল্প আমার জীবনের সত্য ঘটনা? হ্যাঁ, তুমি এটাই বলতে চাইছো? এই গল্পগুলো শুধুমাত্র গল্প নয়, এগুলোই তোমার জীবনের এক একটি অধ্যায় যা তুমি ভুলে গিয়েছিলে। কিন্তু তাই যদি হয় তাহলে আমার কেন এগুলো কিছুই মনে পড়ছে না? কারণ সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু আমি এখানে এসেছি সেই ভুলে যাওয়া গল্পগুলোকে পুনরুজ্জীবিত করতে, যাতে তুমি তোমার জীবন সম্পর্কে সত্যিকারের জ্ঞান পেতে পারো। তাহলে তুমি বলো, আমার জীবন সম্পর্কে তুমি যা জানো সেই সব কিছু আমাকে খুলে বলো। বলো আমাকে কি করতে হবে। এসব কথা আমি যখন অমৃতকে বললাম, তখন আমি যেন আমার মধ্যে ছিলাম না। কেমনভাবে আমার মনে হচ্ছিল ও যেন আমাকে পুরোপুরিভাবে বশ করে নিয়েছে, আমার মুখ দিয়ে নিজের মনের মতন করে কথা বলিয়ে নিচ্ছে। তুমি শুধু শুনে যাও, আর আমি তোমার জীবনের সব গল্পগুলো বলে যাব। এরপর তুমি সেই গল্পগুলো লিখে রাখতে পারো এবং সেগুলো থেকে তোমার নিজের জীবনের রহস্যময় ঘটনাগুলো আবিষ্কার করতে পারো। এইভাবেই আমি অমৃতের গল্পগুলো শুনতে থাকি। আমি ধীরে ধীরে বুঝতে পারি যে আমার জীবন আর এই প্রেতের কাহিনী একসাথে জড়িত। এই গল্পগুলোর মধ্যে লুকিয়ে আছে একটা গভীর সত্য যা আমাকে আমার নিজের জীবনের রহস্যময় ঘটনাগুলোর দিকে নিয়ে যাবে। কারণ খুব ছোটবেলায় আমার মনে পড়ে আমি একবার স্কুলের একটা বন্ধ ঘরে আটকে পড়েছিলাম, আর তখন সেখান থেকে আমি কিছুতেই বেরোতে পারছিলাম না। কোনো এক অজানা শক্তি আমাকে সেই ঘরে বেঁধে রেখেছিল। পুরো একটা রাত আমি সেই ঘরে বন্দি অবস্থায় কাটিয়েছিলাম। সেই রাতের কথা আমি অনেক দিন পর্যন্ত ভুলতে পারিনি। তারপর হঠাৎ একদিন সেই সব ঘটনাগুলো আমার স্মৃতি থেকে মুছে গেছিল। বলতে পারেন একেবারে ভুলেই গিয়েছিলাম। আজ অমৃতের মুখে সেই ঘটনার পুনরাবৃত্তি শুনে আমার যেন সব
সবটা মনে পড়ে গেল। সত্যি তো, সেই রাতটা কি ভয়ানক ছিল। সেদিন স্কুলের ওই ঘরটাতে কোনো দরজা ছিল না, আমি চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে দরজাটা যেন দেওয়ালে পরিণত হয়ে গিয়েছিল, আর চারপাশ থেকে ভেসে আসছিল বিভিন্ন ভয়ঙ্কর মুখের প্রতিচ্ছবি। তারা সবাই যেন হাতছানি দিয়ে আমাকে ডাকছিল। আমি যেন কোনো এক অন্ধকার জগতে তলিয়ে গিয়েছিলাম। তারপর আমার মাথায় একটা ভীষণভাবে চোট লাগে, আমি চেতনা হারাই। পরের দিন যখন জ্ঞান ফিরে পাই, তখন দেখি আমার চারপাশে আমার সহপাঠীরা দাঁড়িয়ে আছে, আর আমার মা আমার মাথাটা কোলে নিয়ে বসে আছে। আমি যেন ঘুমিয়ে পড়েছিলাম, মনে হচ্ছিল কিছুই ঘটেনি আমার সাথে। মা বাবা আমাকে জিজ্ঞাসা করাতে আমি তাদের কিছু সদুত্তরও দিতে পারিনি। আসলে সবটা তো ভুলে গিয়েছিলাম। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আমার মাথাতে যে আঘাতটা লেগেছিল সেটাও যেন সেই মুহূর্তেই সেরে উঠেছিল। আর এরপর প্রত্যেক দিন ঠিক রাত 3টে যখন পুরো গ্রাম নিস্তব্ধ অন্ধকারে মগ্ন, তখনই ওই অমৃত প্রেতটি আমার সামনে উপস্থিত হতো। হঠাৎ করে এই ঘরের তাপমাত্রাটা ভীষণ কমে যেত, বাতাসে শীতলতার প্রবাহ এসে জড়িয়ে ধরতো আমাকে। অন্ধকারের মধ্যে ওই প্রেতের চোখগুলো জ্বলে উঠত, আর আমার কিরকম একটা ভয়ঙ্কর অনুভূতি হতো। প্রত্যেক দিন অমৃত আমাকে নতুন নতুন একটা করে গল্প বলতো, যা সময়ের সাথে সাথে আরও গভীর, আরও ভয়ঙ্কর হয়ে উঠত। আমি প্রথম দিকে আমার দাদুর সঙ্গে সম্পর্কিত কিছু চেনা চেনা গল্প শুনতে পেতাম, কিন্তু ধীরে ধীরে সেই গল্পগুলো একটা অদ্ভুত মোড় নিতে থাকে। একদিন অমৃত বলে, অনন্যা, একদিন তোমার দাদু তোমাকে একটি রহস্যময় বই দিয়েছিল, যা তোমার পরিবারকে প্রভাবিত করেছিল। সেই বইয়ের পৃষ্ঠাগুলোতে লুকিয়েছিল একটি অজানা সত্য, যা তোমার জীবনকে বদলে দিয়েছিল। আমি অমৃতের মুখে এই কথা শুনে বিস্ময়ে চমকে উঠলাম। ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কিভাবে জানলে? না, মানে সেই বইটা তো আমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি। তোমার তো জানার কথা নয়? কেন? চমকে উঠেছিলে কেন? সেই বইয়ে কি এমন ছিল? সেই ঘটনার কথাই আমি আপনাকে বলবো, শুনুন তবে। আমার প্রশ্ন শুনে অমৃত উত্তর দেয়, আমি সব জানি। আমি সেই গল্পের অংশ। সেই বইয়ের মাধ্যমে তোমার দাদু আমাকে ডাক দিয়েছিল, কারণ সে চেয়েছিল তুমি সেই রহস্যময় সত্যটি জানো, কিন্তু তুমি কখনো সেই সত্য জানতে পারোনি। প্রতিদিনের গল্পগুলোর মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু ঘটনার অবতারণা, যা অনন্যা তার শৈশবে অভিজ্ঞতা করেছে কিন্তু ভুলে গেছে। একটি রাতে অমৃত বলে, তোমার দাদুর মৃত্যুর আগের রাতের কথা মনে আছে? সেই রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, যা তুমি ভুলে গেছো। তাহলে কি ঘটেছিল সেই রাতে? তোমার দাদু আমাকে ডেকে পাঠিয়েছিলেন, কারণ তিনি জানতেন তার জীবনের শেষ মুহূর্ত আসছে। তিনি চেয়েছিলেন তুমি সেই রহস্যময় সত্যটি জানো, যা তিনি বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। ধীরে ধীরে সেই সব স্মৃতিরা জাগ্রত হয়, যা আমি দিনের দিনে ভুলে গিয়েছিলাম। আমি বুঝতে পারি যে আমার জীবনের প্রত্যেকটি অধ্যায় যেন ওই অমৃতের গল্পগুলোর সঙ্গে জড়িত।
প্রত্যেক দিনের গল্পগুলোর মধ্যে লুকিয়ে থাকে একটা ভয়ঙ্কর সত্য, যা আমাকে ধীরে ধীরে টেনে নিয়ে যায় আমার জীবনের গভীর রহস্যের দিকে। এইভাবে অনন্যা প্রতিদিন রাত 3টে অমৃতের গলাগুলো শুনতে থাকে এবং ধীরে ধীরে আবিষ্কার করে যে তার জীবনের সঙ্গে এই প্রেতের কাহিনীর গভীর সম্পর্ক রয়েছে। প্রতিটি গল্পই তাকে আরও ভয়ঙ্কর এবং রহস্যময় সত্যের দিকে টেনে নিয়ে যায়। এক রাতে যখন সমস্ত গ্রাম গভীর নিদ্রায় মগ্ন, আমি আর অমৃত তখন ঘরের ভিতরে বসে আছি। ওর চোখের দীপ্তি আরও গাঢ় হয়ে উঠেছে। ঘরের তাপমাত্রা আরও নিচে নেমে গেছে। শীতল বাতাস তার চারপাশে ঘুরপাক খাচ্ছে। অমৃত একটা নতুন গল্প বলা শুরু করে, কিন্তু হঠাৎ করেই থামিয়েও দেয়। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে থাকি। তখনই অমৃত ধীরে ধীরে বলে, অনন্যা, আমি যা কিছু বলছি সবই মিথ্যা। সত্যিটা একেবারেই অন্যরকম। আমি সেই মুহূর্তে একেবারে স্তব্ধ হয়ে যাই। আমার মনে তখন প্রশ্ন আসতে থাকে, কেন কেন এই প্রেত এতদিন ধরে মিথ্যে বলেছিল? সত্যিটা তাহলে কি? আমার হৃদয়ের তাল দ্রুততার সঙ্গে বেড়ে যায়। আমার শ্বাস নিতে কষ্ট হয়। আমি বুঝতে পারি যে এই প্রেতের উদ্দেশ্য শুধুমাত্র গল্প বলা নয়, এর পিছনে কোনো না কোনো একটা গভীর আর ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। আমি বুঝতে পারি ও এতদিন ধরে যে গল্পগুলো বলছিল, সেই গল্পগুলো আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। ঘটনাগুলো ঘটেছে বা ঘটেনি, কিন্তু ও যেন সব কিছুর মধ্যে আমাকে জড়িয়ে ফেলেছিল। তাই সব ঘটনা আমার স্মৃতি থেকে মুছে গিয়েছিল। আমার কিছুই মনে পড়ছিল না। কিছু কিছু ঘটনা সত্যি হলেও ওর মুখের সব ঘটনা সত্যি ছিল না। সেই মুহূর্তে আমার নিজেকে প্রচণ্ড অসহায় লাগছিল। আমার মনে হচ্ছিল আমি কি সত্যি আমার মধ্যেই আছি, নাকি অন্য কোনো জগতে চলে গেছি। আমি এখানে এসেছি তোমাকে ধীরে ধীরে তোমার নিজের মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার জন্য। তুমি বুঝতে পারছো না, কিন্তু প্রতিটি গল্পের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা তোমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আতঙ্কিত হয়ে পড়ি। কোনো মতে নিজেকে কিছুটা সামলে নিয়ে প্রশ্ন করি, কেন কেন তুমি এমন কিছু করতে চাও? কেন? অমৃতের মুখে হঠাৎই একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। তার হাসির শব্দে আমার পুরো বাড়িটা যেন কেঁপে ওঠে। কারণ তোমার জীবনের শেষ মুহূর্তের গল্পগুলোই আমার মুক্তি। আমি তোমার দাদুর আমন্ত্রণে এসেছিলাম, কারণ তিনি চেয়েছিলেন তুমি সেই সত্যটি জানো। কিন্তু তুমি সেটা জানার পর আমি মুক্তি পাবো এবং তুমি আমার স্থানে চলে আসবে। আমার মনে একটা হিমশীতল ভয় ঢুকে যায়। আমি বুঝতে পারি এই প্রেতের প্রত্যেকটি গল্পই আমাকে ধীরে ধীরে তার মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটি রাতে প্রতিটি গল্পের মধ্যেই লুকিয়ে থাকে একটা অদ্ভুত রহস্য, আর সেই রহস্য আমাকে ভিতর থেকে ধীরে ধীরে গ্রাস করছে। এই পর্যন্ত বলে অনন্যা নিঃশব্দ হয়ে গেল। আমি বুঝতে পারলাম তার মনে হয় যেন সে একটি জালে ধরা পড়েছে, যেখান থেকে বের হওয়া অসম্ভব। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন সেই প্রেতের গল্পগুলোর সাথে জড়িত, এবং প্রতিটি গল্পই তাকে আরও গভীর এবং ভয়ঙ্কর সত্যের দিকে নিয়ে যাচ্ছে। এইভাবেই অমৃতের গল্পের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্য অনন্যার সামনে উন্মোচিত হয়, এবং সে বুঝতে পারে যে তার জীবন এখন বিপদের মুখোমুখি। প্রতিটি গল্পই তাকে ধীরে ধীরে তার নিজের মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে, এবং সে বুঝতে পারে যে এই প্রেতের হাত থেকে মুক্তির উপায় খুঁজে বের করতেই হবে।
কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে। এতক্ষণ ধরে অনন্যা গল্পের কথা বলছে, কিন্তু আসল গল্পটা কি সেটাই তো সে আমাকে বলেনি। আমি অনন্যাকে প্রশ্ন করলাম, আচ্ছা অমৃত কি এমন গল্প বলতো যে গল্পগুলো তুমি কিছুটা জানতে আবার কিছুটা জানতে না, বা কিছুটা ভুলে গেছিলে? যে গল্পগুলো শুনতে শুনতে তোমার মনে হচ্ছিল তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িত? সেই ঘটনাগুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা, যে ঘটনার সত্যতা আমি নিজেও কখনো যাচাই করে দেখিনি। তবে দাদুর মুখে শুনেছিলাম আমাদের বাড়ির পিছনে একটা বিশাল আকারের কুয়ো আছে, সেখানে নাকি একসময় এক ভয়ানক ঘটনা ঘটত। অনেক বছর আগে, ওই বলতে পারেন বহুকাল আগেই হবে, যখন আমার পূর্বপুরুষেরা ওই বাড়িতে থাকতো, তখন নাকি গ্রামের প্রত্যেকটি ঘর থেকে একজন করে সদস্যকে ওই কুয়োর মধ্যে ফেলে দেওয়া হতো। নিয়ম ছিল যে প্রত্যেক পরিবারের মধ্যে প্রথম যে সদস্যের বয়স 25 বছর পূর্ণ হবে তাকে নাকি ওই কুয়োতে প্রাণ দিতে হবে, আর তাহলেই নাকি গ্রামের মাঠ শস্য শ্যামলায় ভরে উঠবে। কখনো খাদ্যের অভাব হবে না, মানুষও সুখ শান্তিতে থাকবে, কোনো বিপদ আপদ গ্রামে প্রবেশ করতেই পারবে না। আর এই ভয়ঙ্কর নিয়মই বহু কাল ধরে চলে আসছিল। তারপর এক সময় ওই গ্রামের এক যুবক একটি মেয়েকে ভালোবেসে ফেলে, কিন্তু ওই ঘটনাচক্রে মেয়েটির বয়সও তখন ছিল 25 বছর। আসলে ওই মেয়েটিও যুবকটিকে ভালোবাসতো, কিন্তু ওই বাড়ির থেকে তাদের ওই ভালোবাসাটাকে মেনে নেয়নি, তাই মেয়েটিকে তারা জোর করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আর সেখানেই কিছুদিন সংসার করার পর এক দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। তখন মেয়েটিকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এই বলে যে মেয়েটি নাকি অশুভ, তাই অকালে তার স্বামীর প্রাণ চলে গেছে, সুতরাং তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু ঘটনাচক্রে মেয়েটি সেই সময়েই 25 বছর পূর্ণ হয়। অন্যদিকে তার বাপের বাড়িতেও তাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছিল, কারণ এক বিধবা মেয়ের দায়িত্ব আর কে নিতে চায় বলুন? তার উপরে সে ছিল আবার বাড়ির বড় মেয়ে। একটা বিধবা মেয়ে স্বামী মারা যাওয়ার পর শ্বশুর বাড়িতে ঠাঁই না পেয়ে যদি বাপের বাড়িতে থাকে, তখনকার দিনে সমাজ সেটাকে অন্য চোখেই দেখত। কিন্তু সেই মুহূর্তেও ওই যুবকটি মেয়েটিকে বিয়ে করবে এই কথাই দিয়েছিল এবং তার দায়িত্ব নেবে এটাও প্রতিশ্রুতি দিয়েছিল। তাই বাড়ি থেকেও সেরকমভাবে কেউ অমত করেনি, সবাই রাজিও হয়ে গিয়েছিল। তারপরই একদিন গ্রামের বয়স্ক মানুষেরা মিলে ঠিক করে ওই বাড়ির বড় মেয়ে, যার বয়সও 25 বছর পূর্ণ হয়েছে, সেই মেয়েটি বিয়ে হয়ে যাওয়ার পর যেহেতু বাপের বাড়িতে ফিরে এসেছে, তাই বাড়ির বড় মেয়ে হওয়ার জন্য তাকে নিয়ম অনুযায়ী বড় বাড়ির কুয়োতে প্রাণ বিসর্জন দিতে হবে। তা না হলে ওই গ্রামে কী সব আছে ওদের মতে ভয়ঙ্কর অভিশাপ টভিশাপ নেমে আসবে। এরপর মেয়েটিকে ওই কুয়োর সামনে নিয়ে গিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করিয়ে কিছু নিয়ম কানুন পালন করে মেয়েটিকে চোখ বন্ধ করতে বলে ওকে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়। আমার বিয়ে হয়ে গেছে, আমি এই গ্রামের সদস্য নয়, তা সত্ত্বেও তোমরা জোর করে আমাকে ওই কুয়োর মধ্যে ফেলে দিচ্ছ, কেন করছো? আমি শুধুমাত্র তোমাদের অন্ধবিশ্বাসের জন্য প্রাণ বিসর্জন দিচ্ছি। মনে রেখো, তোমরা মনে রেখো, আমি ফিরে আসবই। আমি মরে গিয়েও আবার ফিরে আসব, আর আমার প্রতি হওয়া সবকটা অন্যায়ের প্রতিশোধ নেব। কিন্তু যেহেতু ওই গ্রামে ছেলের সঙ্গে তার নতুন করে বিয়ে দেওয়ার কথা হয়েছিল, সেই হিসেবে এখন থেকে সে ওই গ্রামেরই সদস্য। অন্যদিকে বাড়ির বড় সন্তান হওয়ার জন্য এবং তার 25 বছর পূর্ণ হওয়ার জন্য তাকে যে ওই কুয়োতে প্রাণ বিসর্জন দিতেই হবে। আসলে গ্রামের বয়স্ক কিছু মানুষ ছিল তো, যারা ওই বিধবা বিবাহ ব্যাপারটাকে তখনও মেনে নিতে পারেনি। তারা প্রথম থেকেই নানা রকমের আপত্তি জানিয়েছিল, কিন্তু মেয়েটির বাড়ির অবস্থাও তো খুব একটা ভালো ছিল না, তাই বড় মেয়ের যদি অন্য কোথাও ঠাঁই হয় তাতে তাদেরও সুবিধা হবে। ছোট ছোট দুটো বোন ছিল তো,
তাদেরও যাতে বিয়ের কোনো সমস্যা না হয় সেজন্য মেয়েটির বাবা গ্রামের বয়স্কদের কাছে অনেক কাকুতি মিনতি করে পুনরায় মেয়েটির বিয়ের জন্য অনুমতি পায়। কিন্তু শেষ রক্ষা আর হয় না। গ্রামের বয়স্করা মিলে মেয়েটিকে বাধ্য করে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত তাই হয়। আর তারপর সব শেষ। আর এই ঘটনাটা যখন ওই যুবকটি জানতে পারে, তখন সেও যে মেনে নিতে পারেনি, কারণ সেও তো তার পুরনো ভালোবাসাকে কাছে পেয়েও আবার হারিয়ে ফেলল। সে তখন ঠিক করে সে আর এই জীবন রাখবে না। তার ভালোবাসার সঙ্গে এ জীবনে যখন তার মিলন হলো না, তখন অন্য জীবনে গিয়ে তারা একসাথে থাকবে। এই পরিকল্পনা করে ওই যুবকটিও একদিন রাতের বেলায় কুয়োতে ঝাঁপ দেয়। ওই মেয়েটি এবং ওই যুবকটি যেহেতু তাদের অপরিণত ভালোবাসা বুকে নিয়ে মারা গিয়েছিল এবং অনেক প্রত্যাশা নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, তাই তাদের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করার পরেও তারা এক হওয়ার একটা সুযোগ পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গ্রামবাসীরা সেই সুযোগটা তাদের কাছ থেকে কেড়ে নেয়। মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে তারা তাদের জীবন শেষ করেছিল। তাই মৃত্যুর পর তাদের আত্মার মুক্তি হয়নি, তারা ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়। এবং এরপর থেকেই গ্রামের মধ্যে তারা নানা রকম রহস্যময় ঘটনা ঘটাতে শুরু করে। সন্ধ্যের পর গ্রামবাসীরা কেউ আর ওই বাড়ির দিকে যেতই না, বলতো ওই রাস্তা দিয়ে কেউ একবার গেলে নাকি সে আর ফিরে আসতো না। খুব যন্ত্রণাদায়কভাবেই তার মৃত্যু হতো। হাত পা তার শরীর থেকে আলাদা করে দেওয়া হতো, পেটের নাড়ি ভুড়ি বার করে নেওয়া হতো তার থেকে। এই সব ঘটনা ঘটার পর ওই বাড়িটা একেবারে ভুতুড়ে বাড়িতেই পরিণত হয়। দাদুর মুখে শুনেছিলাম আমাদের পূর্বপুরুষেরাও নাকি ওই ঘটনার পর কোনো না কোনো এক অস্বাভাবিক দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর শুধু কি তাই, আমি তো নিজের চোখেও দেখেছি আমার দাদু ঠাকুমাও তো অস্বাভাবিকভাবেই মারা গিয়েছেন। তবে এটাও ঠিক, ওই ঘটনার পরে আমাদের পূর্বপুরুষের কেউ একজন এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো এক প্রেতকে আহ্বান করেছিল। কিন্তু সেটা কে আমি বলতে পারবো না ঠিক। দাদুর মুখে শুনেছিলাম যে দাদু নিজেও নাকি ওই অভিশপ্ত বইটি পড়েছিল, কিন্তু সেটা কতটা সত্য তা আমি ঠিক জানি না। তবে ওই বাড়িতে আমি এক রাতে একটি ভয়ঙ্কর সত্য আবিষ্কার করি। দাদুর একটা পুরনো চিঠি, যা একটা বইয়ের ভিতর লুকোনো ছিল, হঠাৎ করেই সেটা আমার হাতে পড়ে। আর তাতে লেখা ছিল, অনন্যা, যখন তুমি এই চিঠি হাতে পাবে তখন জানবে যে তুমি একটি গভীর বিপদের মধ্যে আছো। এই বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রেত, যে তোমাকে তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিয়ে যাবে। তুমি যদি এই প্রেত থেকে মুক্তি পেতে চাও, তবে তোমাকে এই বাড়ি থেকে পালিয়ে যেতে হবে এবং সেই প্রাচীন বইটি ধ্বংস করতে হবে। আমি বুঝতে পারি দাদু আমাকে যে বার্তা দিয়ে গেছে তাতে আমাকে এই বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। আর ওই প্রেতের হাত থেকে আমাকে মুক্তি পেতে হলে ওই প্রাচীন বইটিকে আমায় ভালো করে পড়তে হবে, কারণ তাতেই আছে মুক্তির উপায়। আমাকে সেটা যে করেই হোক খুঁজে বার করতে হবেই। আমি সেই মুহূর্তেই এক গভীর রাতের অন্ধকারে সাহস করে বাড়ি থেকে বেরিয়ে আসি। তখন আমার মনে রয়েছে শুধুমাত্র একটি লক্ষ্য, যেভাবেই হোক সেই প্রাচীন বইটিকে ধ্বংস করে ফেলা। বাড়ির পিছনের বাগানে যে কুয়োটা ছিল, আমি সেই পুরনো কুয়োর পাশে গিয়ে সেই বইটিকে পুড়িয়ে ফেলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কোনো এক অদৃশ্য শক্তি যেন আমাকে ওই বইটা ধ্বংস করতে বাধা দিচ্ছিল। আমি শত চেষ্টা করেও সেই মুহূর্তে ওই বইটাকে ধ্বংস করতে পারিনি। আমার ভিতরে যেন কোনো একটা শক্তি প্রবেশ করেছিল এবং সে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল বাড়ির ভিতরের দিকে। অন্যদিকে কোনো এক অদৃশ্য শক্তি যেন আমার কানের সামনে সমানে বলেই চলেছিল, এই বইটা ধ্বংস করতে পারলে সব
কিন্তু সেই মুহূর্তে আমার কিছু করার ছিল না। আমি যেন পাথরে পরিণত হয়েছিলাম। অবশেষে আমি নিজেকে পেলাম আমার ঘরের বিছানায়। আমি উঠতে পারতাম না, বিছানায় শুয়ে থাকতাম। অন্যদিকে প্রতিদিন রাত 3টে অমৃত তার প্রাচীন আর সেই ভয়ঙ্কর গল্পগুলো নিয়ে আমার সামনে উপস্থিত হতো। আমি সেই মুহূর্তে বুঝতে পারি প্রত্যেকটি গল্পের মধ্যেই লুকিয়ে রয়েছে একটা করে মন্ত্র, যা আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমার মনে খালি একটাই প্রশ্ন আসতো, আমি কি পারবো এই প্রেতের গল্পগুলো থেকে মুক্তি পেতে? আমি কি পারবো এই ভয়ঙ্কর বাড়িটা থেকে পালাতে? আমি কি সত্যিই নিজের জীবনটা হারাবো এই প্রেতের হাতে? এক রাতে আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, ঠিক তখনই আমার মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি যেন আমার ঘরে প্রবেশ করলো। কিন্তু না, সেটা অমৃত কিন্তু ছিল না, অন্য কেউ আমার কাছে এলো। আমার কানে ফিসফিস করে যেন বলে গেল, তোমার ঘরের একটা কোণে দেওয়ালের মধ্যে একটা পুরনো আলমারি আছে, সেটা তুমি খুঁজে বার করার চেষ্টা করো, তাতেই তুমি তোমার মুক্তির উপায় খুঁজে পাবে। তারপর হঠাৎ করেই পুরো ঘরটা ঠান্ডা হয়ে গেল। আমি অস্থিরভাবে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুমের মধ্যে যে কথাগুলো শুনতে পেয়েছিলাম, সেই কথাগুলোকে অনুসরণ করেই আমি পুরো ঘরটা ভালোভাবে খোঁজার চেষ্টা করলাম। অবশেষে ওই খুঁজতে খুঁজতেই ঘরের পুরনো আলমারিটাতে আমি একটা প্রাচীন মন্ত্রমালা খুঁজে পেলাম। আমার দাদুর এক পুরনো চিঠির ভিত্তিতে আমি জানতে পারি ওই মন্ত্রমালার মন্ত্রগুলোই আমাকে মুক্তি দিতে পারে। আমি তৎক্ষণাৎ সেই প্রাচীন মন্ত্রমালাটি হাতে নিয়ে এক ধূসর আর ঠান্ডা রাতে বাড়ির পিছনের বাগানে ওই কুয়োটার সামনে গিয়ে দাঁড়ালাম। দাদুর যে প্রাচীন বইটা আমার হাতে ছিল, সেই বইটাতেই তো ওই মন্ত্রমালার ছাপ ছিল। আমি লক্ষ্য করলাম ওই মন্ত্রের মাধ্যমেই ওই প্রেতটিকে শেষ করা যাবে। ঠিক সেই সময় অমৃত কোথা থেকে যেন হাওয়ায় ভাসতে ভাসতে আমার সামনে আসে, একটা তীক্ষ্ণ হাসি হাসে। তুমি কি মনে করো তুমি মুক্তি পাবে? আমি তখন মনের মধ্যে সাহস জুগিয়ে দৃঢ়তা নিয়ে উত্তর দিয়ে বলি, হ্যাঁ, আমি মুক্তি পাবো। তুমি কতটা সাহসী দেখা যাক। আমি মন্ত্রমালার প্রতিটি মন্ত্র পড়তে শুরু করি। বাতাসে হিমশীতল শীতলতাকে ভর করি আমার কাজ শুরু হয়। প্রত্যেকটি মন্ত্রের শব্দে আমি চোখের সামনে দেখতে পাই অমৃত যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তার চোখের দীপ্তি নিভে যাচ্ছে, তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। অগ্নি ত্বানং জুস্মানাহরং ত্রিসন্ধ্যা যাজ্জিতামহম তোমা চ বধ্যতাম মহিম অগ্নে স্বাহা অগ্নে স্বাহা আপোহি স্ত্বাময় ভবস্তমাহি তোমারে তু ভৃগুধাম মাহি अपस्वाहा पोस्वाहा वायुवन्ती प्रजाततामहि तुम्हारे त्वां रक्षणायं वायुस्वाहा वायुस्वाहा पृथ्वी प्रार्थना त्वं हम तुम्हारे तो संरक्षणं महि पृथ्वी स्वाहा आकाशत्वा परित्यक्तं महि तुम्हारे तु निवेदनयं আকাশ স্বাহা আকাশ স্বাহা। আমি প্রত্যেকটি মন্ত্র পড়তে পড়তে লক্ষ্য করলাম প্রত্যেকটি মন্ত্রে অমৃতের শক্তি ক্রমশ দুর্বল হতে শুরু করেছে। অবশেষে শেষ মন্ত্র পড়ার পর অমৃত হঠাৎ করেই চিৎকার করে ওঠে আর আস্তে আস্তে অন্ধকারের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। শেষ মন্ত্রটি পড়ার পর ওর সেই চিৎকার আমার এখনো মনে আছে। তুমি আমাকে মুক্ত করেছ, এখন তুমি মুক্ত।
এবং সেই সাথেই ও সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। আমি একটি গভীর দম নিয়ে বুঝতে পারি আমি এখন মুক্ত, আমার সব বিপদ কেটে গেছে। কিন্তু আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি জেনে গেছি। সেই প্রেতের হাত থেকে মুক্তি পেয়েও আমি যেন আমার মনের সব প্রশ্নের উত্তর তখনও পাইনি। এখনো কিছু প্রশ্ন আমার মনে রয়েই গেছে। এই প্রেতের গল্পগুলো, এগুলো শুধুমাত্র দাদুর মন্ত্রের জাল ছিন্ন করে না, বরং তার নিজের জীবনের একটি অদ্ভুত আর গভীর রহস্য উন্মোচন করে। তুমি তোমার জীবনে কি ভয়ঙ্কর সত্যি জানতে পেরেছিলে? কই সেটা তো বললে না। অমৃত আমাকে যে গল্পগুলো শোনাতো, সেই গল্পগুলোর মধ্যেই কিছু গল্প আমার জীবনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে গেছে। কিন্তু সেটা তো আমার এই জীবন নয়। আসলে ওর গল্পে যে মেয়েটি ছিল, ওই বিধবা মেয়েটি, আসলে ওই মেয়েটি আর কেউ নয়, ওটা আমি। আমার আগের জন্মে ওটা আমিই ছিলাম। আর সেই মেয়ে যে তার জীবন অকালে বিসর্জন দিয়েছিল, তার ভালোবাসা পরিপূর্ণতা লাভ করেনি। নিজের সন্তানকে হারিয়ে, সব কিছু হারিয়ে সে নিজেকে শেষ করে ফেলেছিল। ওর মধ্যে ছিল গভীর কষ্ট ও দুঃখ। আর ওই কুয়োটি যেহেতু অভিশপ্ত ছিল, তাই ওখানকার অশুভ শক্তিগুলো যেন অমৃত আর ওই বিধবা মেয়েটিকে নিজেদের বশে বশীভূত করে নিয়েছিল। তাই তারা মৃত্যুর পরও মুক্তি পায়নি। আমি দ্বিতীয়বার জন্মেও নিজের জীবন নিজের মতো করে কাটাতে পারিনি। সবসময় একটা ভয়ঙ্কর প্রতিচ্ছবি আমার চোখের সামনে ভেসে উঠত। ছোটবেলার নানা রকম ঘটনা আমার সঙ্গে বারবার ঘটত। আমি তো সেগুলো বুঝতে পারতাম না, কিন্তু যখন বুঝতে পারলাম আমি কে, তখন আমার হাতে আর কিছু ছিল না। তবে ঠাকুরমশাই, আমি কিন্তু এখন মুক্ত। এখন আর কোনো কিছু আমাকে বেঁধে রাখতে পারবে না। আমার না আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। তারপর আমি লক্ষ্য করলাম অনন্যা তার ব্যাগ থেকে একটা প্রাচীন বই বের করে আমাকে দিল, এবং সেই বইয়ের মধ্যে আমি দেখলাম একটা মন্ত্রমালা রয়েছে। আমি বললাম, এই সেই প্রাচীন বই এবং এই সেই মন্ত্রমালা যার সাহায্যে তুমি অমৃতকে ধ্বংস করেছিলে। হ্যাঁ, কিন্তু এই বই এখন আমি আপনাকে দিলাম। আমি জানি আপনি এই কাজটা ঠিক করতে পারবেন। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এই কাজের দায়িত্ব আমাকে দিলে কেন সেটা তো বুঝলাম না। এই কাজটা যে একমাত্র আপনিই করতে পারবেন ঠাকুরমশাই। আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম, তখন আপনার সম্পর্কে আমি অনেক কিছু জানতে পেরেছিলাম। আর তারপর আমি সেখান থেকে ফিরে আসি। কয়েকটা বছর কেটেও যায়। হঠাৎই একদিন রাতের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নে আমার দাদু আসে। আপনার কথাই আমাকে বলে একমাত্র আপনিই নাকি পারবেন পুরোপুরিভাবে ওই অভিশপ্ত বাড়িটাকে অভিশাপ মুক্ত করতে। শুধু আমি যেন আপনার সঙ্গে দেখা করে আপনাকে এই প্রাচীন বই আর মন্ত্রমালাটা হাতে দিই, দাদুর এই নির্দেশ ছিল। এর মধ্যে সব কিছু আছে ঠাকুরমশাই, আর এর ব্যবহার আমি জানি একমাত্র আপনিই করতে পারবেন। কি বলছো অনন্যা? এই কাজ আমি করব, কিন্তু আমি কিভাবে করব? আমি তো এখন অন্য জায়গায় আছি, আর এখান থেকে তোমাদের গ্রাম অনেকটা দূর। তবে তুমি যখন বলছো, তখন না হয় কোনো একদিন তোমাদের গ্রামের বাড়িতে আমি যাব। না ঠাকুরমশাই, আপনি এই কাজ এখনই করবেন। আর আপনি তো এখন এই গ্রামের মধ্যেই আছেন। এর পরের স্টেশনেই আপনি নেমে পড়ুন। তারপর ঘন্টা 3 পথ হাঁটলেই আপনি দেখতে পাবেন একটা বিশাল জমিদার বাড়ি। ওই বাড়িটাই আমার দাদু মশাইয়ের বাড়ি। আমি আপনার সঙ্গে বাড়িতে যেতে পারবো না। ওই বাড়িতে আপনাকে একাই যেতে হবে, আর বাকি কাজটাও আপনাকে একাই করতে হবে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কেন আমার সঙ্গে এই গ্রামে যেতে পারবে না? আর ওই বাড়িতে তুমি না যাওয়ার কারণটা কি?
আমার মুখের কথা শেষ হতে না হতেই আমি লক্ষ্য করলাম অনন্যা নিজের সিট ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আমার উদ্দেশ্যে একটা প্রণাম জানিয়ে বলল, আমার প্রণাম নেবেন ঠাকুর মশাই। আমার যাত্রাপথ এই পর্যন্তই ছিল, এরপর বাকিটা আপনাকে একাই করতে হবে। এই কয়েকটা কথা বলে অনন্যা যেন বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। আমি সামনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। শুধু দেখতে পেলাম একটা উজ্জ্বল আলো যেন আকাশের দিকে উড়ে গেল। তাহলে এতক্ষণ যে আমার সামনে বসেছিল সে কে ছিল? কিছু প্রশ্ন মাথার মধ্যে আমার তখনও ঘুরপাক খাচ্ছিল। আমি কিছুক্ষণ নিজেকে শান্ত রেখে চোখ বন্ধ করে মনকে শান্ত করার চেষ্টা করলাম এবং ধ্যানমগ্ন হয়ে বসলাম। কিছুক্ষণ বাদে স্টেশন চলে এলো, ট্রেন থামল। আমি চোখ খুলে দেখলাম একটা অন্ধকার নির্জন স্টেশন। আশেপাশে কেউ নেই। আমি আস্তে আস্তে আমার ঝোলাটা নিয়ে নামলাম। তারপর স্টেশনের পাশে একটা বেঞ্চ দেখে সেখানে গিয়ে বসলাম। ট্রেনটা নিজের গতিতে আবার ছুটতে শুরু করলো। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই চুপচাপ হয়ে গেলেন। মনে হলো ঠাকুরমশাই যেন পৌঁছে গেছেন সেই নির্জন নিস্তব্ধ গ্রামের জমিদার বাড়িতে। সেই অভিশপ্ত বাড়ি, অভিশপ্ত কুয়ো, এখন পুরো বৈঠকখানা ঘরটাতেই যেন একটা নিস্তব্ধতা বিরাজ করছে। মোমবাতির আলোটা দপদপ করছে। পুরো বৈঠকখানা ঘরটায় যেন অন্ধকার আর আলোর একটা খেলা চলছে। আমি লক্ষ্য করলাম কিশোরী মন্ত্রমুগ্ধের মতো ঠাকুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে, হয়তো পরের ঘটনাটা শোনার জন্য। আমিও সেই উত্তেজনায় বসেই ছিলাম। তারপর হঠাৎ লক্ষ্য করলাম ঠাকুরমশাই তার পাঞ্জাবির পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বার করে সেখান থেকে একটা সিগারেট নিয়ে ধরালেন। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, এর পরের ঘটনাটা ছিল আরো ভয়ানক এবং উত্তেজনাপূর্ণ। আসলে ট্রেনে আসতে আসতে অনন্যা যে ঘটনার কথাগুলো আমাকে বলেছিল সেগুলো শুনে আমি কিছুটা হলেও আন্দাজ করেছিলাম যে অনন্যা কোনো সাধারণ মেয়ে নয়। কারণ সে যখন ওই বাড়ির অভিশপ্ত ঘটনার কথাগুলো বলছিল তখন যেন ওর মুখ আর চোখে একটা ভয়ঙ্কর প্রতিচ্ছবি ফুটে উঠছিল। আমি স্টেশনে যখন একা একা বসেছিলাম তখন মনে হলো কেউ যেন আমাকে লক্ষ্য করছে। হঠাৎ দেখলাম দুটো উজ্জ্বল চোখ। এই চোখ যেন আমার চেনা, কিন্তু কোথায় দেখেছি? অনন্যা নয় তো? নাকি লক্ষ্য করছে আমি ওর বাড়ি যাচ্ছি কিনা? যাই হোক, ঝোলা থেকে প্রাচীন বইটা বার করলাম। তারপর পড়তে শুরু করলাম। বইটা পড়ে আমি যা বুঝলাম তাতে আমার মনে হলো এই প্রেতকে এত সহজে শেষ করা সম্ভব হবে না। কারণ এই ঘটনাটা ঘটেছিল বহুকাল আগে, আর এখন এই প্রেত অনেক শক্তিশালী হয়ে গেছে। তবে একে বন্দি করা যেতেই পারে। আমি মনে মনে ঠিক করলাম, যাই হোক, আমাকে যখন এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তখন আমাকে এই কাজ করতে হবেই। আমি মধুসুন্দরী দেবীর নামে প্রণাম জানিয়ে এবং আমার গুরুকে স্মরণ করে যাত্রাপথে এগিয়ে গেলাম। অন্ধকার রাত, পুরো পরিবেশটাই নির্জন। চারিদিক থেকে ভেসে আসছে একটা অস্বাভাবিক শব্দ, যেটা অশুভ কিছু ইঙ্গিত দিচ্ছে। রাতের অন্ধকারে যেন আরো ঘন হয়ে আসছে। পুরো পথটা যেন গভীর অন্ধকারে ঢেকে গেছে। সেই অন্ধকারের মধ্যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন আমি অন্ধকারের অনেক গভীরে ঢুকে পড়ছি। অনেকটা পথ হাঁটার পর একটা সরু পথ লক্ষ্য করলাম, যেটা জঙ্গলে গিয়ে ঢুকেছে। আমিও সেই জঙ্গলে প্রবেশ করলাম। দুপাশে সারি সারি লম্বা গাছ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে বড় বড় দৈত্য দাঁড়িয়ে আছে। আমি সেই সরু পথ দিয়ে হেঁটে চললাম। বাতাসের শো শো শব্দ আর তার সঙ্গে মাঝে মাঝে যে ছোটখাটো ঝোপঝাড়গুলো পড়ছিল সেখানে জোনাকির মৃদু আলো দেখা যাচ্ছে। আমি কিছুটা পথ যাওয়ার পর লক্ষ্য করলাম
আমার দুহাত সামনে দিয়ে যেন মিষ্টি একটা গন্ধের সাথে একটা শীতল বায়ু আমার সমস্ত শরীর স্পর্শ করে গেল। কিছুক্ষণের জন্যে হলেও আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। হয়তো আমিও ভয় পেয়েছিলাম। তারপর আবার কিছুটা পথ হেঁটে গেলাম। খানিকটা পথ যেতে লক্ষ্য করলাম পেছন থেকে কেউ যেন ভাঙা ভাঙা গলায় ডাকছে আর বলছে, তুই এখানে কেন এসেছিস? এখান থেকে ফিরে যা বলছি। এই পুরো গ্রামটা আমার। আমি এখানকার দেবতা, আর অনেক বছর ধরে আমি এখানেই রয়েছি। তুই আমার ক্ষমতা জানিস না। আমার পথে যে আসবে আমি তাকে শেষ করে দেব। ফিরে যা এখান থেকে। আমি দুপা এগিয়ে গিয়েও যেন আর এগোতে পারলাম না। মনে হলো কেউ যেন আমাকে বাতাসের এক ঝটকায় পেছন দিকে ঠেলে দিল। আমি তৎক্ষণাৎ বুঝতে পারলাম সামনের দিকে এগোলে বিপদ আছে। প্রথমে আমাকে একটা গাত্রবন্ধন করতে হবে, যাতে কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে না পারে। এরপর আমি ঝোলা থেকে একটা কৌটো বার করলাম এবং সেখান থেকে একটু সর্ষে আর কর্পূর এবং কয়েকটা শুকনো ফুলের রাবড়ি নিয়ে গাত্রবন্ধন মন্ত্র পড়ে নিজের পুরো দেহকে বেঁধে নিলাম। তারপর আমার কাছে একটা মধুসুন্দরী দেবীর দেওয়া রুদ্রাক্ষের মালা ছিল, সেটাও পরে নিলাম। যদিও আমার কাছে আমার গুরুদেবের দেওয়া একটা তাবিজ রয়েছে, তবুও নিজেকে আরেকটু সুরক্ষিত করে নিলাম, কারণ এই প্রেত শক্তি ছিল অনেকটাই শক্তিশালী। এরপর আমি সামনের দিকে এগিয়ে যাই। মাথার উপর দিয়ে একটা পেঁচা কর্কশ গলায় ডাকতে ডাকতে উড়ে গেল। নিঝুম রাত, আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম। লক্ষ্য করলাম একটা বাড়ির সামনে চলে এসেছি। বাড়িটা জমিদার বাড়ির মতোই দেখতে। প্রাচীন আমলে গড়ে ওঠা একটা বাড়ি। পুরো বাড়িটার ইট, কাঠ, পাথর সবই যেন প্রাচীনত্বের পরিচয় দিচ্ছে। আর সেই সঙ্গে বয়ে চলেছে প্রাচীন পূর্বপুরুষদের ঐতিহ্য। বাড়ির সামনে বিশাল আকৃতির একটা লোহার গেট। যদিও জং ধরে গেটের অবস্থা এখন খুবই শোচনীয়। আমি গেটের সামনে গিয়ে ঠেলা মারতে এক বিকট শব্দে গেট খুলে গেল। তারপর আমি পায়ে পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম। বাতাস আরো জোরে শোঁ শোঁ শব্দে বইতে শুরু করেছে। শুধু মনে হচ্ছে দুটো চোখ যেন আমাকে লক্ষ্য করছে। আমি কোথায় যাচ্ছি, কি করছি বলতে পারো আমার গতিবিধি লক্ষ্য করছে। সরু পথ দিয়ে আমি এগিয়ে চলেছি সামনের দিকে। বাড়ির সামনে বাগান। পুরো বাগানের গাছপালাগুলো শুকিয়ে গেছে। শুকনো পাতার খড়খড় আওয়াজ শোনা যাচ্ছে। বড় বড় গাছগুলো যেন শূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে। গাছে একটাও পাতা নেই। বাড়িটার আশেপাশে গজিয়ে উঠেছে ছোট ছোট আগাছা। দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন একটা কালো জমাট অন্ধকার। আকাশে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, তাই পরিষ্কারভাবে কিছু দেখা যাচ্ছিল না। ওই চাঁদের আলোতে যতটুকু দেখা যায় আর কি। হঠাৎ মনে হলো বাড়ির সামনে যে ছোট্ট আগাছার ঝোপটা রয়েছে সেটা যেন একটু নড়ে চড়ে উঠল। আমি সাহস করে দুপা এগিয়ে ঝোপটার কাছে গেলাম। পরিষ্কারভাবে কিছু দেখতে পেলাম না, তাই সামনে একটা শুকনো গাছের ডাল পড়েছিল। সেটাকে তুলে কাছে নিয়ে গিয়ে খোঁচা মারতে দেখলাম কয়েকটা শিয়াল বেরিয়ে এলো এবং ডাক ছাড়তে ছাড়তে দূরের অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। এরপর আমি বাড়িটার দিকে এগিয়ে গেলাম। বাড়ির দরজায় হাত দিতে দরজাটা একটা বিকট শব্দ করতে করতে খুলে গেল, আর সঙ্গে সঙ্গে একদল চামচিকে কিচিরমিচির শব্দ করতে করতে আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। কিছুক্ষণের জন্যে হলেও আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছিল। এরপর আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই আমার নাকে একটা ভ্যাপসা গন্ধ বাতাসে ভেসে এলো। পুরো বাড়িটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না।
আমি ঝোলা থেকে একটা দেশলাই আর মোমবাতি বার করে জ্বালিয়ে নিলাম। আমি দেখলাম সামনে বড় বারান্দা, বাড়ির দুপাশে দুটো ঘর, পাশেই রান্নাঘর। রান্নাঘরের পাশ দিয়ে একটা সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। আমি পায়ে পায়ে সেদিকে উঠে গেলাম। পুরো ঘরটা নিস্তব্ধ, শুধুমাত্র আমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। দেখলাম উপরে দুটো ঘর রয়েছে এবং পাশে সরু একটা বারান্দা। পাশ দিয়ে গেলেই বেশ কিছুটা জায়গা জুড়ে একটা ঝুল বারান্দা। আমি সেই দিকে এগিয়ে গেলাম। আমি সেদিকে এগিয়ে যেতেই বাতাসে একটা পচা গন্ধ ভেসে এলো। আমি লক্ষ্য করলাম ঝুল বারান্দার ঠিক নিচে একটা কুয়ো রয়েছে। কুয়োটা বেশ বড়। আমি অনেকক্ষণ সেদিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো যেন কুয়োর সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে এবং মূর্তিটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকারে দুটো জ্বলন্ত চোখ ছাড়া আর কিছুই বোঝা গেল না। আমি ভালো করে লক্ষ্য করে দেখার চেষ্টা করছিলাম, আর ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার ঘাড়ে একটা হাত স্পর্শ করল। কিন্তু পিছন ফিরতে দেখলাম কেউ নেই। পুরো শরীরটা আমার ঠান্ডা হয়ে গেল। পুরো বাড়িটা যেন একটা ভয়ঙ্কর রহস্য তৈরি করেছে। বাতাস ভারী ভারী হয়ে এসেছে। একটা কিছু খোলার শব্দে ঘরে নিস্তব্ধতা ভঙ্গ হলো। মনে হলো কোনো কিছুর পাল্লা বা দরজা কেউ যেন খুলল। আমি সেই শব্দ অনুসরণ করে একটা ঘরের মধ্যে ঢুকলাম এবং দেখলাম ঘরের এক পাশে একটা প্রাচীন কাঠের তৈরি আলমারি। আলমারির দরজাটা যেন একটু ফাঁক হয়ে আছে, আর সেখান থেকে একটা গোঙানির শব্দ শোনা যাচ্ছে। আমি পায়ে পায়ে সেদিকেই এগিয়ে গেলাম। সামনে যেতেই শব্দটা বন্ধ হয়ে গেল। আমি আলমারির পাল্লাটা খুলে দেখলাম, কিন্তু ভেতরে সেরকম কিছুই দেখতে পেলাম না। তবে অনন্যা আমাকে যে আলমারির কথা বলেছিল, এটা মনে হচ্ছে সেই আলমারি। আমি আরেকবার ভালো করে খোঁজার চেষ্টা করলাম। কি খুঁজছিলাম সেটা আমি নিজেও জানি না। তারপর আমার হাতে একটা বোতল ঠেকল। আমি লক্ষ্য করলাম লম্বা বোতল, ভেতরটা অন্ধকার। মনে হচ্ছে এই বোতলের ভিতরে যেন কোনো কিছুকে বন্দি করে রাখা আছে। আশ্চর্যের বিষয়, বোতলটা অসম্ভব রকমের ঠান্ডা ছিল এবং কতগুলো কালো কালো হাত যেন বেরিয়ে আসছে আলমারি থেকে আমাকে আক্রমণ করবে বলে। অন্যদিকে এক ঝোড়ো বাতাস বাড়ির মধ্যে যেন ঢুকে পড়েছে। বাড়ির আসবাবপত্রগুলো জোরে জোরে নড়তে শুরু করেছে। মনে হচ্ছে এখনই সব পড়ে যাবে। আমি বুঝতে পারলাম এই সব কিছুই ওই অশুভ শক্তির কাজ। তাই যত তাড়াতাড়ি সম্ভব বোতলটা হাতে নিয়ে আমি কুয়াটার সামনে গেলাম। বাতাস যেন আরো জোরে বইতে শুরু করেছে। ওই ঝোড়ো বাতাসের মধ্যে আমি লক্ষ্য করলাম কতগুলো ছায়ামূর্তি যেন আমার দিকে এগিয়ে আসছে এবং তাদের মুখের একটা বিকট হাসির শব্দে চারপাশটা কেঁপে উঠছে। বোতলের ভেতরে যেন অসম্ভব রকমের একটা শক্তি কেউ প্রয়োগ করছে, যাতে আমি বোতলটা ফেলে দিই। মনে হচ্ছে বোতলটা যেন আস্তে আস্তে বরফে পরিণত হচ্ছে, আর সেই বরফের খণ্ডটা আমার পক্ষে ধরে রাখা আর সম্ভব হচ্ছে না। আমি অন্য হাত দিয়ে আমার ঝোলা থেকে সেই মন্ত্রমালা বের করলাম। তারপর সেই মন্ত্রমালা ছিঁড়ে ফেললাম এবং একটা একটা করে প্রতিটি মন্ত্র আমি পড়তে শুরু করলাম। আর সেই সঙ্গে অপশক্তি যেন আরো জোরালোভাবে আমাকে আঘাত করার চেষ্টা করতে লাগলো। শুকনো গাছের ডালপালাগুলো যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তাদের শিকড় দিয়ে আমার পা দুটোকে আঁকড়ে ধরল। আমি মন্ত্র পড়তে পড়তে এক সময় পুরো মালাটা কুয়োর মধ্যে ফেলেছিলাম, আর সেই সঙ্গে আমার হাতের বোতলটাও কুয়োতে ফেলে দিলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রাচীন বইটিতে আগুন লাগিয়ে দিলাম। প্রাচীন বইটিতে আগুন লাগানোর সাথে সাথেই
একটা বিকট শব্দ শোনা গেল এবং বাতাস যেন জোরে বইতে শুরু করলো। আর সেই সঙ্গে আস্তে আস্তে বাতাসে ভেসে থাকা ছায়ামূর্তিগুলো যেন বাতাসে মিলিয়ে যেতে শুরু করল। কুয়োর ভেতর থেকে অসংখ্য বিন্দু বিন্দু আলো আস্তে আস্তে যেন আকাশের দিকে উড়তে গেল। মনে হলো বহুকাল ধরে জমে থাকা আলোর এই বিন্দুগুলো আজ যেন মুক্তি পেল। প্রাচীন বইটি পুড়ে যাওয়ার সাথে সাথে পুরো পরিবেশটা যেন অন্য রকম হয়ে গেল। আকাশে দেখা দিল অসংখ্য উজ্জ্বল নক্ষত্র। মনে হলো আমাকে তারা যেন ধন্যবাদ জানাচ্ছে। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই চুপচাপ হয়ে গেলেন। আমাদের বুঝতে অসুবিধা হলো না, সব সমস্যার সমাধান হয়েছে। ঠাকুরমশাই শেষ অবধি পেরেছেন সব কিছুকে শেষ করতে। কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরতে লাগলো। আমি দ্বিধাগ্রস্ত অবস্থায় ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার হাতে যদি ওই প্রেত শক্তির বিনাশ হয় তাহলে অনন্যা কাকে মুক্তি দিয়েছিল? আমি তৈরি ছিলাম তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কারণ আমি জানতাম যে এই প্রশ্নটা তোমাদের মনে আসবে। আসলে অনন্যা সেদিন ওই প্রাচীন পুস্তক পড়ে যে মন্ত্রমালার সাহায্যে মন্ত্র পড়েছিল তাতে মুক্তি পেয়েছিল অমৃতের আত্মা। অমৃত ছিল অনন্যার পুরনো প্রেমিক, অর্থাৎ আগের জন্মের ভালোবাসা। অমৃতের মুক্তি হওয়ার সাথে সাথে ওই ভয়ঙ্কর অপশক্তি অনন্যাকে ওখানেই শেষ করে দেয়। কিন্তু অনন্যা যেহেতু ওই প্রাচীন বইটি পড়েছিল এবং মন্ত্রমালার মন্ত্রগুলো নিজের মুখে উচ্চারণ করে অমৃতকে মুক্তি দিয়েছিল, তাই অনন্যার আত্মাও পরিশুদ্ধ হয়ে গিয়েছিল। আর কোনো অপশক্তি পরিশুদ্ধ আত্মাকে বন্দী করতে পারে না। তাই অনন্যার মৃত্যু হলেও তার আত্মাকে বন্দী করা ওই অপশক্তির ক্ষমতা ছিল না। ঠাকুরমশাইয়ের মুখের কথা শেষ হতে এই কিশোরী এবার একটা প্রশ্ন করে উঠল। সে না হয় বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু আর একটা জিনিস তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না। অনন্যা যদি সেই দিন ওই বাড়িতে মারা গিয়েছিল, তাহলে আপনার সঙ্গে ওর আত্মীয় বাড়িতে দেখা হলো কি করে? হ্যাঁ, এই প্রশ্নটা তুমি কিশোরী ঠিকই করেছ। সত্যি তো, অনন্যা যদি মারা গিয়েছিল তাহলে ওর আত্মীয়ের বাড়িতে আমার সঙ্গে ওর দেখা হয় কি করে? আসলে ঘটনাটা হলো, অনন্যা দুইবার ওই বাড়িতে গিয়েছিল। প্রথমবার যখন গিয়েছিল তখন অনন্যা ওই প্রাচীন বই এবং মন্ত্রমালা হাতে পেয়েছিল, কিন্তু তার ব্যবহার অনন্যা জানত না। তাই সে ওই বই এবং মন্ত্রমালা নিয়ে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করেছিল। কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে আসা অনন্যার পক্ষে সহজ ছিল না। তাই বিভিন্ন অপশক্তিরা তাকে মারার চেষ্টা করে এবং সেই আঘাতে অনন্যা ওই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পরের দিন সকালে গ্রামবাসীরা যখন অনন্যাকে ওই বাড়ির বাইরে পড়ে থাকতে দেখে, তখন তারাই ওকে তুলে নিয়ে গিয়ে সেবা করে সুস্থ করে তোলে। তারপর অনন্যা সব কিছু ভুলে যায়, তার কোনো কিছুই মনে থাকে না। কলকাতায় নিজের বাড়ি ফিরে যায় এবং এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়। তারপর অনন্যার যখন 30 বছর বয়স পূর্ণ হয়, তখন হঠাৎ একদিন এক গভীর রাতে অনন্যার স্বপ্নে আসে অনন্যার দাদু এবং তাকে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মনে করিয়ে দেয় এবং তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আদেশ দেয়। এরপর অনন্যা তার দাদুর কথা শুনে দাদুর কথা মতো ওই বাড়িতে যায় এবং অমৃতের আত্মার মুক্তি দেয়। এর মাঝে যে কয়েকটা বছর কেটেছিল, তখনই কোনো এক সময় অনন্যার সঙ্গে ওর আত্মীয়ের বাড়িতে আমার দেখা হয়। এবার ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হলো তো? তাহলে বুঝতে পারছো যে এমন অনেক জায়গা আছে যেগুলো আজও অভিশপ্ত হয়ে আছে, এমন অনেক বাড়ি আছে যেগুলো আজও অভিশপ্ত হয়ে পড়ে আছে। সুতরাং এই জগতে এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের জানার বাইরে। এবারে বুঝতে পারছো তো কেন বলছি কিছু অদৃশ্য শক্তি আছে
যারা তাদের জগৎ থেকে বেরিয়ে এসে আমাদের জগতে বাস করছে। মানুষকে তারা নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করছে। আর এই সমস্ত শক্তি থেকে বাঁচার জন্য প্রয়োজন হয় আমাদের মতো তান্ত্রিকদের। সব সময় যে চোখের দেখা জিনিসই ঠিক আর যেগুলো দেখতে পায় না সেগুলো ভুল, এটা ঠিক না। জানবে শুভ যখন আছে তার পাশাপাশি অশুভও আছে, ভালো যখন আছে তার পাশাপাশি খারাপও আছে। সুতরাং কোনো কিছুকেই ছোট করে দেখা উচিত নয় এবং কোনো কিছুকেই এড়িয়ে চলা উচিত নয়। আমি আমার জীবনে অনেক ঘটনার মুখোমুখি হয়েছি, অনেক রহস্য ভেদ করেছি। তাই তোমাদেরকেও বলছি, তোমরাও সাবধানে থাকবে, কোনো কিছুকেই এড়িয়ে যেও না। বলা যায় না, তোমাদের আশেপাশেই অদৃশ্য কিছু সত্যি হয়তো ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরমশাইয়ের মুখের কথা শেষ হতেই ঠোঁটের ফাঁকে একটা মুচকি হাসি খেলে গেল। আমি বুঝতে পারলাম না কেন তিনি হাসলেন এবং শেষের কথাগুলোই বা কেন বললেন। যাই হোক, ওর রহস্যময় গল্প শুনে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে এবং ঠাকুরমশাই সেই প্রশ্নগুলোর উত্তর দেন। আমাদের মনে হয় আমরা যেন ঠাকুরমশাইয়ের সেই সব গল্পের মধ্যেই এক একটা চরিত্রে অভিনয় করছি।